हेलो बच्चों, गुड इवनिंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all प्यारे बच्चों should be okay. Today I want to talk about the new and interesting topic of transmission of heat, and this is the lecture number 67. The key point of the lecture: the conduction of heat through a slab by varying thickness. তো যাই হোক, আজকে আমরা এই 67তম লেকচারে তাপের সঞ্চালন অধ্যায়ে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে শীত প্রধান দেশে যে জলস্তরের মধ্যে যে বরফের বেদ পড়ে, সেই বেদ কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি পায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমাদের যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে গিয়ে, আজকে আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে গিয়ে ট্রান্সমিশন of heat. তাপের সঞ্চালন। তাপের সঞ্চালন অধ্যায়ে আজকে আমাদের যে কি পয়েন্ট অফ দ্য লেকচার সেটা the conduction of heat through a slab by varying thickness. Through a slab by varying thickness. তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয়টি করতে গিয়ে আমরা একটু ফোকাসিংটা দেখছি কীরকম কি আছে। ঠিকই আছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা জানি শীত প্রধান দেশে বায়ুর উষ্ণতা কখনো কখনো 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায়, এবং আমরা এটাও জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে জল বরফে পরিণত হয়। এই কারণে শীত প্রধান দেশে যখন বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, মানে নেগেটিভে বিরাজ করে, তখন সেই শীত প্রধান দেশে জলস্তরের মধ্যে একটা বরফের স্তর পড়ে বা স্তর জমা হতে শুরু করে। আমরা সেই বরফের স্তরের বেদ কিভাবে বৃদ্ধি পায় সেই বিষয়টি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা বললাম এটা হচ্ছে তোমার একটা পুকুর,
বা একটা জলাশয়, সেই জলাশয়ের মধ্যে কিছু জল আছে, জলাশয়ের মধ্যে জল আছে। এই জলাশয়ের উপরের উষ্ণতা সাপোজ আমরা বললাম -θ°C, মানে 0°C থেকে কম, যেখানে থিটার মান ডিগ্রি সেলসিয়াস নির্দেশ করা হয়, 0°C থেকে কম, এবং মানে এক কথায় সারাউন্ডিংসের যে টেম্পারেচার, বায়ুমণ্ডলের যে টেম্পারেচার, দ্য টেম্পারেচার of air is -°C। তখন জলস্তরের মধ্যে একটা বরফের স্তর পড়ে, যে বরফের উপরের পৃষ্ঠের বা জলস্তরের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল a। তাহলে আমরা বললাম যে ডিটি ক্ষুদ্র সময়ের অবকাশে এখানে যে বরফটি জমেছে সেই বরফের বেগ হচ্ছে গিয়ে dx, বরফের নিচে যে জল থাকে সেই জলের উষ্ণতা কিন্তু তোমার পজিটিভ θ°C থাকে, এবং স্পেশালি এই বরফটি কিন্তু তোমার 0°C বিলং করে। তাহলে আমরা কি বললাম, যে আমরা বললাম যে কোনো একটি শীত প্রধান দেশে যে পুকুর থাকে, সেই পুকুরের জলস্তরের উপরে একটা বরফ স্তর জমা হয়, যে বরফ স্তরের বেদ যখন জমা হতে শুরু করে ডিটি ক্ষুদ্র সময়ের অবকাশে, আমরা বললাম ধরে নাও তোমার উষ্ণতা আগে 0°C নিচে ছিল না, তখন বরফের বেদ মানে বরফ স্তর জমা হয়নি। যখন উষ্ণতা 0°C নিচে নেমে যায়, তখন বায়ুর সংস্পর্শে থাকা জলস্তর আস্তে আস্তে ঠান্ডা হয়ে বরফ বিন্দুতে পরিণত হতে থাকে। ঠিক ডিটি সময়ের অবকাশে আমরা বললাম dx বেদের একটু বরফ জমেছে, কিন্তু জলের উষ্ণতা কিন্তু নিচের দিকে পজিটিভ θ°C, তার মানে 0° বেশি। তাহলে আমরা বলতে পারি উপরে উষ্ণতা 0°C কম, নিচের উষ্ণতা 0°C থেকে বেশি, এবং বরফের উষ্ণতা 0°C। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বদাই নেগেটিভ, এখানকার উষ্ণতা বেশি। তাহলে এখান থেকে তাপ উপরের দিকে যাবে, জল থেকে তাপ বরফের মধ্য দিয়ে উপরের দিকে যাবে, কি পরিমাণ তাপ প্রবাহিত হবে, এবং সেই বরফের তাপ পরিবাহিতাঙ্ক যদি কে হয়, থার্মাল কন্ডাক্টিভিটি অফ আইস যদি কে হয়, তাহলে আমরা এখানে দেখব যে কি হারে বা কিভাবে সেই বরফের বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে প্রথমত আমরা বলতে পারি যে বরফ স্তরটি রয়েছে, সেই বরফ স্তরের এখানে বরফ স্তরে পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল a এবং বেগ dx হলে dt সময়ের অবকাশে যে আয়তনের বরফ জমা হয় তা হলো
ডিভি ইজ ইকুয়ালস টু এ ডিএক্স। যদি যদি বরফের ঘনত্ব রো হয়, তবে ওই জমা হওয়া বরফের ভর বরফ স্তরে ভর হয় m is equals to rho into dv, that means rho a dx এত পড়ে। এবং বরফের লিনতা ইকুয়ালস টু এল হলে ওই বরফ দ্বারা জল থেকে শোষিত তাপের পরিমাণ dq is equals to ml, that means rho a dx into L, যেখানে L হচ্ছে গিয়ে লিন তাপ or latent heat। তাহলে যে হারে তাপ শোষিত হয় বা বরফের দ্বারা শোষিত তাপের পরিবর্তন, সুতরাং আমরা বলতে পারি, এখানে একটু দেখে নাও, আমরা একটু বিষয়টা লিখব। তাহলে কি দেখলাম এখানে? তাহলে আমরা বলতে পারি, সবটা দেখা যাচ্ছে না হয়তো, যাই হোক, তাহলে আমরা বলতে পারি সেই বরফ দ্বারা সুতরাং ডিটি সময়ের অবকাশে বরফ দ্বারা শোষিত তাপ তার মানে ddt of q is equals to rho a L dx by dt। এটা ইকুয়েশন নাম্বার 1। আমরা এই বিষয়টাকে একটু অন্যভাবে বলতে পারি যে এর সংস্পর্শে থাকে এই প্রান্তের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ এরপরে নেগেটিভ রয়েছে, আর এই দিকের উষ্ণতা হচ্ছে তোমার সাপোজ থিটা ডিগ্রি সেলসিয়াস পজিটিভ। এই প্রান্তের উষ্ণতা আমি কত জানি না, পজিটিভ। এই প্রান্তের উষ্ণতা কত, নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারি যে এই দিক থেকে এই দিকে বা নেগেটিভ ডিগ্রি সেলসিয়াসের দিকে, আমরা কি বলতে পারি এখানে তোমার হচ্ছে গিয়ে বরফ হচ্ছে গিয়ে, অথবা আমরা বলতে পারি এক সব থেকে ভালো না বলে এখান থেকে যে বরফের এই
প্রান্তের সংস্পর্শে থাকা জলের উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর এই দিকের উষ্ণতা কত? নেগেটিভ থিটা ডিগ্রি সেলসিয়াস। অবশ্য আমাদের উপরে লেখাই আছে। উচ্চ নিচে হয়তো বেশি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে রয়েছে, কিন্তু এখানে থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস। কেন? তার কারণ এখান থেকে তাপ শোষণ করে, ল্যাটিন হিট যেটাকে বলা হয় লিন তাপ, এখান থেকে তাপ শোষণ করে বা তাপ পরিবহন করে নিয়ে যাচ্ছে। তাপ জল থেকে তাপ নিয়ে বড় উপরের দিকে পাঠাচ্ছে, উপরের দিকে কম আছে আর নিচে বেশি রয়েছে, তাহলে কম বেশি থেকে কমের দিকে পাঠানো হচ্ছে। নিচে বরফের সংস্পর্শে থাকা উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এবং বাইরের দিকে -3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফের তাপ পরিবাহিত অঙ্ক যদি k হয়, আমরা জানি কি লিখতে পারি? সুতরাং dt সময়ের অবকাশে বরফ দ্বারা প্রবাহিত তাপ, তাপ কি হবে? আমরা বলতে পারি সেই একই পরিমাণ dq by dt is equals to ka 0 ডিগ্রি 0 minus of -θ ডিগ্রি সেলসিয়াস into by dx। কারণ থিকনেস কত? dx। dt ক্ষুদ্র সময়ের অবকাশে তাপ পরিবাহিত আমরা কি জানি যে q is equals to ka θ2 minus θ1 t by t। এটা তো জানি, t টা আমরা নিচে নিয়ে গেলাম q by t। t মানে কি? dq। dt ক্ষুদ্র সময়ের অবকাশে dq তাপ পরিবাহিত হয়, সেটা তো dt কত হয়? dx ক্ষুদ্র বেগ পরিবর্তন ঘটে। আর এখানে কি θ2 কত? θ2 তোমার হচ্ছে কি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস আর θ1 কত? নেগেটিভ। কারণ এই প্রান্তের উষ্ণতা বেশি, এটা θ2 is equal to 0 ডিগ্রি সেলসিয়াস, the θ1 is equals to মানে এদিকে তোমার θ1 is equals to -θ ডিগ্রি সেলসিয়াস। তাহলে θ2 θ1 0 minus something, that means আমরা বলতে পারি এখান থেকে যে ka θ by dx। So if we compare equation 1 and 2, then we get, if we compare the equation 1 and 2, then we get, তাহলে 1 এবং 2 থেকে আমরা কম্পেয়ার করে লিখতে পারি, কি লিখতে পারি? 0 a dx by dt is equals to ka θ by dx, θ by dx। তাহলে এখানে x বলতে ক্ষুদ্র বেগ না, এখানে আমরা x দূরত্ব সঞ্চিত করে এতটা x, এখানে এই বেগটুকু হচ্ছে তোমার x এবং আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে dt of q ka 0 minus of minus theta by x। তাহলে আমরা কি বলতে পারি? this is the x, or a cancel out, so the rest part is equals to rho dx by dt is equals to k theta by x। So we can write x dx is equals to k theta by rho into dt। ও সরি, এখানে একটা l ছিল, আমরা এটা ভুলে গেছি, এখানে একটা l আছে, তাহলে এখানে l আসবে k theta by rho l dt। এবার এটা আমাদের একটু ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা খুব সিম্পল বিষয়, একটু বুঝতে হবে যে আমরা বললাম
যে এই বেদ বৃদ্ধি পাবে কিরকম, কত করে লিমিট আমাদের মনে রাখতে হবে। লিমিটটা কিরকম, লিমিটটা ঠিক এরকম, লিমিটটা ঠিক এরকম, যখন শুরুতে যখন টাইম t1 is equals to 0 তখন বেদ x1, তখন বরফের বেদ is equals to x1। আবার যখন সময় t2 is equals to t তখন বরফের বেদ is equals to x2। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা যখন শুরু হয়েছে তখন তো হিসেব করতে পারিনি, কোনো একটা সময় থেকে আমরা স্টার্ট করেছি, যখন শুরু করেছিলাম টাইম আমরা তখন বরফের বেগ ছিল x1 ছিল, তখন 0 ছিল না। আর যখন টাইম t2 t1 মানে t1 থেকে t2 গেল তখন 10 সেকেন্ড পরে আর কতটুকু বৃদ্ধি পেল, তখন x2 হয়ে গেল, মানে x2 টা x1 থেকে বড়। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তোমাদের একটু ক্লাস 11 ইন্টিগ্রেশনটা নেই কিন্তু তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন করি কিসের, যে লোয়ার লিমিট অফ x1 থেকে x2 x dx is equals to lower time of t1 থেকে t2 k theta by rho l dt। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাবো, একটু মনে রাখতে হবে জিনিসটা, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x স্কয়ার বাই 2, যেখানে লোয়ার লিমিট x1 আপার লিমিট x2, এখানে k থিটা রো এর সব ধ্রুবক, শুধু সময়টা অপারেট করছে, তাই এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো k থিটা বাই রো এল প্রথমত বাইরে বেরিয়ে যাবে, তারপর dt কে আমরা ইন্টিগ্রেশন করব t1 থেকে t2 পর্যন্ত। যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাবো x স্কয়ার বাই 2 লোয়ার লিমিট x1 আপার লিমিট x2 আর k থিটা বাই রো l, এটাকে ইন্টিগ্রেশন করে আমরা পাবো জাস্ট t, লোয়ার লিমিট t1 আপার লিমিট t2, বা এটাকে আমরা লিখতে পারি হাফ অফ, মান বসাই কত x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার ইজ ইকুয়ালস টু k থিটা বাই রো l t2 মাইনাস t1। যেহেতু t1 টা 0 এবং t2 টা t, এটাকে আমরা বসালে কি পাবো, এখানে আমরা লিখতে পারি যে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার ইজ ইকুয়ালস টু k থিটা বাই রো l জাস্ট t। তাহলে আমরা যদি বলতে পারি এরকম একটা বিষয়, এটা হচ্ছে তোমার বেদ বা বরফের কতটা পরিমাণ বেদ সৃষ্টি হবে সেটা, বা x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার ইজ ইকুয়ালস টু 2k থিটা বাই রো l t। বা যদি শুরুতেই বরফের বেদ শূন্য হয়, যখন টাইম t1 is equals to 0, তখন যদি x1 টা is equals to 0 হয় আর t2 is equals to যখন t, তখন যদি x2 is equals to just x পরিমাণ বেদ বৃদ্ধি পায়, তাহলে এই মানটাকে আমরা এখানে বসিয়ে দেই, এই পয়েন্টে আমরা এই মানটা বসিয়ে দেই, তাহলে আমরা যেটা পাবো এটা কতটা, সেটা হচ্ছে গিয়ে আমরা বলতেই পারি যে x স্কয়ার মাইনাস 0 স্কয়ার is equals to 2k theta by rho l
ইন্টু টি মাইনাস জিরো, মানে আমরা এই সমীকরণ যদি বসিয়ে দিই মাথা, তাহলে আমরা কি পাবো? সুতরাং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2k থিটা বাই রো এল টি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2k theta rho L into t to the power half. This is the relation between the thickness of the ice and time. তো যাই হোক, তোমরা এই পর্যন্তই দেখো। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসে না। এখানে তোমাদের এই জায়গাটা একটু সমস্যা বলে মনে হবে। তোমরা ক্লাস 11-এ সেকেন্ড চ্যাপ্টার দেখবে কিছু ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আছে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ ক্লাস 12-এ ইন্টিগ্রেশনের উপর 6-7টা চ্যাপ্টার আছে। ম্যাথামেটিক্স বইয়ে ক্লাস 12-এ ইন্টিগ্রেশনের উপর 6-7টা চ্যাপ্টার আছে। অর্থাৎ তোমাদের এই অতগুলো বিষয় আমি এখানে আলোচনা করতে পারবো না, জাস্ট একটু মনে রাখতে হবে কীভাবে ঘটে, কতটা বেদ বৃদ্ধি পায়। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস অ্যান্ড বাই।